Hello students, welcome to my channel গণিতের পাঠশালা। ভিডিওটি শুরু করার আগে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা যারা আমাদের এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো এবার শুরু করি। আজকে ক্লাস 9-এর প্রথম ক্লাস, আর এটা কিন্তু একটা নতুন অধ্যায়, প্রাক মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিকের আগের স্টেজ। আজ থেকে গণিতের পাঠশালায় ক্লাস 10-এর পাশাপাশি ক্লাস 9-এর ওপরও গণিতের ক্লাস শুরু হবে। এবার আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি। যারা আগের শ্রেণীতে খুব ভালো ফলাফল করেছো তাদেরকে বলি, তোমরা এই পুরনো ফলাফলটাকে ধরে রাখার চেষ্টা করো, খুব ভালো হবে। এবং তোমরা যারা ভালো ফলাফল করতে পারোনি, কিছু কারণবশত হয়ে ওঠেনি, তোমরা পুরনো খারাপ কিছুকে ভুলে গিয়ে নতুন করে শুরু করো এবং বোঝার চেষ্টা করো ঠিক কোথায় তোমার গাফলতি আছে। ঠিক আছে? আর একটা কথা মনে রেখো, সবাই যখন পেরেছে তুমি অবশ্যই পারবে। আমি তোমাদের গণিত বিষয়ে অবশ্যই গাইড করব। চলো আমরা এবার বাস্তব সংখ্যা পার্ট 1 ক্লাস 9 শুরু করতে চলেছি। আজ আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো আমরা বাস্তব সংখ্যা কোনগুলোকে বলবো সেইটা সম্বন্ধে আগে ধারণাটা তোমাদের তৈরি করতে হবে। বাস্তব সংখ্যা প্রথমেই হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। তো এই ন্যাচারাল নাম্বারটা আবার কি? আমরা তো জানি যে আমরা যখন পড়াশোনা শুরু করি তারপর থেকে আমরা কি 1, 2, 3 এইগুলো আমরা শিখেছি। তো যেমন ধরো 1, 2, 3, 4, 5 আমরা প্রথম দিকে আমরা এগুলোকে সংখ্যা গুনতে শিখেছিলাম। ঠিক আছে? ডট 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 দিয়ে চলে যাবে। তো এই সংখ্যাগুলোকে আমরা বলবো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তাহলে এইটা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার। ঠিক আছে? এটাকে আমরা এন দ্বারাও সূচিত করতে পারি। এনটা কি হচ্ছে তাহলে 1, 2, 3, 4 ডট 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 দিয়ে ইনফিনিটি পর্যন্ত এটা চলেই যাবে। এটা ন্যাচারাল নাম্বার। তো এইবার একটা কথা বলি, এই ন্যাচারাল নাম্বার থেকে আমরা কিভাবে অখণ্ড সংখ্যা পাবো? অখণ্ড। তো আমরা যখন স্বাভাবিক সংখ্যার সঙ্গে এই জিরোটাকে ওই গ্রুপের সঙ্গে অ্যাড করে দেবো, বোঝা যাচ্ছে? 3, 4, 5 ডট 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 দিয়ে চলেই যাবে। এইটা কিন্তু তখন আমরা বলবো হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। তাহলে এইগুলো তোমাদেরকে প্রাথমিকভাবেই শিখে নিতে হবে যে কি বললাম, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে আমরা প্রথম থেকেই এইগুলো শিখে এসেছি, 1, 2, 3, 4, 5, 6 এইগুলোকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। এটা ইনফিনিটি পর্যন্ত। এর সঙ্গে যখন আমরা এই জিরোটাকে ওই গ্রুপের সঙ্গে অ্যাড করে দেবো তখন আমরা এটাকে বলবো হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। এগুলোকে বলবো আমরা হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। ঠিক আছে? তাহলে এইটাকে আমরা বলবো কি? অখণ্ড সংখ্যা। তাহলে প্রথমে ছিল স্বাভাবিক সংখ্যা, এইটাকে বলবো আমরা অখণ্ড সংখ্যা। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা যেটা শিখেছিলাম, দেখো স্বাভাবিক সংখ্যাটা যদি আমি স্কেচ করে দেখাই, স্বাভাবিক সংখ্যাটা যদি দেখাই 1, 2, 3, 4, 5 ডট 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 দিয়ে চলে গেল এই সংখ্যা। ঠিক আছে? এইটাকে তো আমরা বললাম স্বাভাবিক সংখ্যা। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এটাকে স্বাভাবিক লিখলাম। এরপরে যখন আমি জিরো অ্যাড করব, তাহলে আমরা একটা জিরো যখন আমি অ্যাড করব তখন আমরা একটা ত্রিভুজাকার ছবি তৈরি করে নিচ্ছি। এইটার মধ্যে যখন আমি এই বৃত্তটাকে ঢুকিয়ে দেবো, দেখো, আর এইখানে আমি একটা জিরো লিখবো, এইখানটাতে একটা জিরো লিখবো, নিয়ে তারপর এই বৃত্তর মধ্যে যে যেগুলো ছিল সেগুলো থাকবে। এই বৃত্তর মধ্যে 1, 2, 3
ডট 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 দিয়ে দিলাম। তাহলে এইটা যেমন স্বাভাবিক হয়ে গেল, স্বাভাবিক, এইটাকে তখন বলবো অখণ্ড। এই গোটাটাকে বলবো অখণ্ড বা হোল নাম্বার, অখণ্ড সংখ্যা, এটাকে বলবো অখণ্ড সংখ্যা। ঠিক আছে, এটাকে ডব্লু দ্বারাও সূচিত করতে পারি, এটাকে ডব্লু বলতে পারি, এটাকে ন্যাচারাল বা এন বলতে পারি। ঠিক আছে, তো এরপরে আমরা চলে যাব পূর্ণ সংখ্যাতে। ঠিক আছে, এরপর আমরা যাব পূর্ণ সংখ্যা, যাকে বলা হয় ইন্টিজার, যাকে বলা হয় ইন্টিজার। তো এই ইন্টিজারটাকে আমরা কিভাবে শিখব? ইন্টিজারটাকে দেখো, ইন্টিজারটা শিখব এইভাবে। আমরা যেটা স্বাভাবিক সংখ্যা করেছিলাম, আমরা স্বাভাবিক সংখ্যা একটা করেছিলাম, তারপরে গিয়েছিলাম কিসে? অখণ্ড সংখ্যাতে গিয়েছিলাম, তারপরে আমরা আসছি পূর্ণ সংখ্যায়। তো আমরা যদি একটা এরকম একটা বর্গাকার বা আয়তাকার নিই, এটা নিলাম, এর মধ্যে আমি যদি একটা বৃত্ত নিই, এর মধ্যে যদি আমি একটা বৃত্ত নিয়ে নিই, তাহলে দেখো এইখানটাতে আমরা কি করবো জানো? এইখানটা দিকে একবারে -1, -2, -3, -4 ডট 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 দিয়ে দিলাম একবারে ইনফিনিটি পর্যন্ত। তো এইখানে আমি কি বলেছিলাম? একটা জিরো অ্যাড করব, যার ফলে আমাদের কি তৈরি হয়েছিল? অখণ্ড হয়েছিল। আর এখানে স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4 ডট 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 ডট। তাহলে এই যে ইয়েটা হলো, এইটাকে তখন আমরা বলবো ইন্টিজার। এই গোটাটাকে বলবো আমরাকে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এটাই হয়ে গেল আমার পূর্ণ সংখ্যা। এটা কি হয়ে গেল? পূর্ণ সংখ্যা। আমরা বললাম পূর্ণ সংখ্যা। ইংরেজিতে এই ইন্টিজারকে আমরা জেড দ্বারা সূচিত করি, বুঝলে? এটাকে ইংরেজিতে জেড দ্বারা সূচিত করি, এটাকে জেড দ্বারা। ক্লিয়ার হয়েছে? তিনটে ধারণা হলো। একটা হচ্ছে কি বললাম? যেটা বললাম কি স্বাভাবিক, ন্যাচারাল। সে ন্যাচারাল আমরা যখন শুরুতেই আমরা পড়াশোনা শুরু করি, তারপরে আমরা নাম্বারিং করতে শিখি। তো সেই নাম্বারটা আমরা 1 থেকে 1, 2, 3 করে ইনফিনিটি পর্যন্ত চলে যেতে পারি, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার গ্রুপের সঙ্গে যখন আমরা জিরোটাকে ধরে দিই, অর্থাৎ অ্যাড করে দিই, তখন সেটা হয়ে যায় কি হয়ে যায়? সেটা হয়ে যায় অখণ্ড, অখণ্ড সংখ্যা হয়। ঠিক আছে, হোল নাম্বার, ডব্লু দ্বারা সূচিত করা হয়। এর সঙ্গে যখন আমরা নেগেটিভগুলো নিয়ে নিই, -1, -2, -3, -4 ডট 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 দিয়ে, তখন এই গোটা সেটটা হয়ে গেল পূর্ণ সংখ্যার সেট। ঠিক আছে, তো আমরা একটা জায়গায় দেখো, এই জিরোটা আমরা তাহলে যদি এই যে জিরোটা রয়েছে, এই জিরোটা কি হবে? পজিটিভ ইন্টিজারও নয়, নেগেটিভ ইন্টিজারও নয়, বুঝতে পারলে? জিরো কিন্তু কোনো পজিটিভ নয়, নেগেটিভও নয়, এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। নেক্সট, এবার মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা কি বুঝবো? মূলদ সংখ্যা বলতে বোঝায় এটা এমন একটা ভগ্নাংশ সংখ্যা। তো আমরা এটাকে পি বাই কিউ আকারে যদি সূচিত করতে পারি মূলদ সংখ্যাকে, তাহলে পি, যখন কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, পি বাই কিউ আকারে, পি বাই কিউ এই আকারে যখন লিখবো, পি আর কিউ কিউ নট ইকুয়াল টু 0, তাহলে আমরা যখন কোনো সংখ্যাকে বলবো যেখানে কিউ নট ইকুয়াল টু 0, তখন আমরা এটাকে বলবো, এটাকে কি বলবো? মূলদ সংখ্যা। এটাকে বলবো মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার। এটাকে কি বলবো? রেশনাল নাম্বার। মনে থাকবে? মূলদ সংখ্যার উদাহরণ কি হবে তাহলে? মূলদ সংখ্যা ধরো যে কোনো একটা ভগ্নাংশ নাও, 2 এর 3। দেখো এখানে পি সমান 2, কিউ সমান 3, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো কিউ নট ইকুয়াল টু 0, তাহলে আমরা 2 এর 3টাকে বলবো মূলদ সংখ্যা। এটা কি বলবো? মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার। কিন্তু যদি আমরা এইটা 0 লিখি, তখন কিন্তু এটা মূলদ সংখ্যা থাকবে না, নিচের পোর্শনটা থাকবে না। আর একটা এই বিষয়ে বলে রাখি, দেখো সমস্ত অখণ্ড সংখ্যাকে আমরা
মূলদ সংখ্যা আমরা তৈরি করতে পারি। কি করে পারি? আমি 0 দিয়ে প্রমাণ করছি। দেখো 0 দিয়ে শুরু করলাম। 0 এটাকে কি আমি মূলদ সংখ্যা করতে পারি? করতে পারি। কি করে করব? না 0টাকে লিখবো 0/1। দেখো দেখো কিউটা নট ইকুয়াল টু 0, তাহলে এটাকে মূলদ সংখ্যা বলতে পারি। আবার যদি মনে করো 5 বলি, তাহলে আমরা কি লিখতে পারি? 5/1 লিখতে পারি। এটাও মূলদ সংখ্যা। দেখো কিউ নট ইকুয়াল টু 0। হ্যাঁ, তো এইগুলোতে পারছি। তাহলে সমস্ত অখণ্ড সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা তৈরি করতে পারবো। কিন্তু মূলদ সংখ্যাকে কখনো অখণ্ড সংখ্যা, কারণ দেখো 2 এর 3টাকে ধরেই চেষ্টা করো, তাহলে এখানে 2 এর 3টা এখানে কি অখণ্ড হচ্ছে? হচ্ছে না। ঠিক আছে, তো এইভাবে আমাদের সংখ্যাগুলো ধারণা তোমাদের শিখতে হবে। এবার অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাটা আবার কি? তাহলে অমূলদ সংখ্যা যখন কোনো সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না এবং কিউ নট ইকুয়াল টু এই যে 0 এই আকারে যদি প্রকাশ করতে না পারি, তখন হবে ইরেশনাল নাম্বার। যেমন ইরেশনাল নাম্বার, তাহলে কি বললাম? p/q আকারে এটা প্রকাশ করা সময় দেখো করা যায়, এই আকারে প্রকাশ করা যাবে না। আর কি না কিউ নট ইকুয়াল টু এই যে 0, এই ধরনের ধারণাকে অমূলদ সংখ্যা বলবো। যেমন ধরো পাই, তারপরে √2, কিউ √3। হ্যাঁ, এইরকম অসংখ্য সংখ্যা আছে যেগুলোকে বলবো আমরা অমূলদ সংখ্যা। এগুলোকে বলবো আমরা অমূলদ সংখ্যা। কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখো, সমস্ত অখণ্ড সংখ্যা মূলদ সংখ্যা। সমস্ত অখণ্ড সংখ্যা আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো এইটাতে কি করে বুঝবো সমস্ত অখণ্ড সংখ্যা মূলদ সংখ্যা, কিন্তু সমস্ত মূলদ সংখ্যা অখণ্ড নয়। দেখো অখণ্ড সংখ্যা নিয়ে নাও, যে কোনো অখণ্ড সংখ্যা। যদি তুমি 5কে দিয়ে টেস্ট করো, 5কে, তাহলে আমরা 5 সমান কি লিখতে পারি? 5/1। দেখো এখানে পি হচ্ছে 5, কিউ হচ্ছে 1 এবং কিউ নট ইকুয়াল টু 0। কিউ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, কিন্তু বিপরীতটা সত্য নয়। কেন না? সমস্ত মূলদ সংখ্যা অখণ্ড সংখ্যা নয়। কারণ কি না, তুমি একটা মূলদ সংখ্যা যে কোনো সমস্তটা হবে না। যেমন ধরো একটা নাও, যেমন ধরো একটা মূলদ সংখ্যা নাও, মূলদ সংখ্যা নিলাম 5-এর 3। এই মূলদ সংখ্যার কি করে অখণ্ড সংখ্যা হবে? 5-এর 3 তো একটা, 5-এর 3কে আমরা বলতে পারবো অখণ্ড। 5-এর 3কে আমরা বলতে পারবো যে এটি অখণ্ড, অখণ্ড সংখ্যা, এটা বলতে পারবো না? বলতে পারবো না। কারণ দেখো অখণ্ড সংখ্যা কোনখান থেকে শুরু হচ্ছে? 0, 1, 2, 3, 4, এগুলো তো অখণ্ড সংখ্যা, এগুলো অখণ্ড সংখ্যা। তাহলে এটা বলা যাবে না, এটা বলা যাবে না। নেক্সট দেখো বুঝিয়ে দিলাম। তাহলে কি বুঝালাম? সমস্ত অমূলদ সংখ্যা মূলদ সংখ্যা, কিন্তু সমস্ত মূলদ সংখ্যা অমূলদ নয়। হ্যাঁ, আর সমস্ত অখণ্ড সংখ্যা মূলদ সংখ্যা, কিন্তু সমস্ত মূলদ সংখ্যা অখণ্ড সংখ্যা নয়। এখানে আমি একটা জিনিস এখানে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে কিভাবে মূলদ সংখ্যা নির্ণয় করতে হয়। যদি বলে যে মূলদ সংখ্যা, দেখো একটা জিনিস সহজ দেখে প্রথমে দেখাচ্ছি মূলদ সংখ্যা কিভাবে দেখাতে হয়। তো 5 আছে একটা, আর একটা আছে 7 বা 8, যা বলবে। এদের মধ্যে 3টে যদি মূলদ সংখ্যা দেখাতে হয়, 3টে হোক 4টা হোক, 2টি মূলদ সংখ্যা, প্রথমে সহজ দেখে করায় 2টি মূলদ সংখ্যা, মধ্যবর্তী 2টি মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। 2টি মূলদ সংখ্যা কিভাবে করব না, প্রথমে আমরা করব এই 5 + 8 এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে নাও। হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 13/2। ঠিক আছে, তাহলে এর মাঝেরটা হয়ে গেল 13/2। এরপরে আমাকে আর একটা করলেই হবে। তাহলে আমার 5 এলো, মাঝেরটা এলো 13/2,
আর এলো 8। তাহলে এটা প্রথমে একটা হলো, তাহলে দুটো করতে গেলে এই 5 আর 13 2 মধ্যবর্তী একটা মূলদ সংখ্যা নির্ণয় করব। কেমন করে করব দেখো, এবার আবার লিখব 5 প্লাস 13 2 বাই 2। হ্যাঁ, তারপরে কত হলো 23 2, দেখো 23 2 আর এই 2টা নিয়ে গুণ করলে 4। তাহলে এটা একটা হলো, তাহলে দুটো বলেছি আমি, দুটি বলেছি, তাহলে এইখানে মাঝে ভরে দেবে আর একটা 23 4 আর 13 2, তাহলে আমার গোটাটা হয়ে গেল। দেখো দুটো মূলদ সংখ্যা আমি মাঝে পেয়ে গেলাম, 5 আর 8 মাঝে দুটো মূলদ সংখ্যা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এইভাবে আমাদের করতে হয়। আর একটা জিনিস আমি দেখাই, একটা পদ্ধতির সাহায্যে আমরা মূলদ সংখ্যা নির্ণয় করতে পারবো। যখন অনেকগুলো করতে বলবে, ধরো আমি একটা ভগ্নাংশ নিলাম, মনে করো 5 7 নিলাম, আর একটা নিলাম 5 3। দেখো এদের যদি বলে যে 4টি বা 3টি মূলদ সংখ্যা নির্ণয় করো, তো আমরা এটা 3টি মূলদ সংখ্যা যদি আমাদের নির্ণয় করতে বলে, 3টি মূলদ সংখ্যা, কি করে করতে হয় এর একটা ফর্মুলা আছে। তাহলে 3টে বলেছে, তাহলে আমার এনটা হচ্ছে, এন কত এখানে 3, তাহলে আমার নিচে হরটা হয়ে যাবে n প্লাস 1। আর এখানের মধ্যে একটা জিনিস দেখতে হবে যে এই ভগ্নাংশ দুটোর মধ্যে একে বড় ছোট সেটা দেখে নিতে হবে। এখানে হচ্ছে দেখো 5 3টা বড়, তাহলে পি, এটাকে যদি পি ধরি, তাহলে এইটাকে যদি কিউ ধরি, তাহলে পি লেস দেন কিউ। তাহলে আমার ডিটাকে প্রথমে বার করে নিতে হয়, ডিটাকে। তাহলে ডি সমান কি বলেছি, ডি মানে ডিফারেন্সটা, ডি সমান 5 3 মাইনাস 5 7 বাই কত n প্লাস 3। তাহলে n প্লাস 3 মানে হচ্ছে 4 বাই 4, এইটা ডিফারেন্সটা পাওয়া যায়। ডিফারেন্সটাকে আমাদের বার করে নিতে হয়, ডিফারেন্সটাকে বার করে নিতে হয় বাই n প্লাস 1, এটা মনে রাখবে কিন্তু, n প্লাস 1, তার মানে হচ্ছে এ 4 3 প্লাস 1, 3টে বার করতে বলেছিলাম, তাহলে 4 হলো। তাহলে এই যে ডিটাকে বার করব, এখানে লসাগু করে নাও, 35 মাইনাস 15, 35 7 5 35 5 3 15, 21 করো, 21 ইন্টু 4, 21 ইন্টু 4 একবার করে দিচ্ছি, 84। 35 থেকে 15 গেলে কত হচ্ছে 20, 20 বাই 84, কত হলো 20 বাই 84। তো একটু কাটাকাটি করে নিতে ছোট হয়ে যাবে, তাহলে আর একবার গোটাটা দেখে নাও। তাহলে কি করে বার করতে হবে, কিউ মাইনাস পি বাই এন প্লাস 1। তাহলে 5 3 মাইনাস 5 7, এটা হয়ে গেল 35, এইখানটা হয়ে গেল 15, তাহলে 20 84, একটু কাটাকাটি করে আমরা ছোট করে নেব, 4 5 20 7 21, 5 21। তাহলে ডি এর মানটা পেলাম 5 21, এইটা। এরপর আমার 3টে চেয়েছে, তাহলে প্রথম কার্ডটা বার করব। দেখো প্রথম কার্ডটা কি করে বার করব, প্রথমটা পি ধরেছিলাম, তাহলে পি প্লাস 1d। দ্বিতীয়টা কি ধরবো, পি প্লাস 2d। এটা কত ধরবো, পি প্লাস 3d। এইভাবে আমাদের ধরতে হবে, এইভাবে আমাদেরকে ধরতে হবে। তাহলে দেখো ডিটা হচ্ছে 5 21 বেরিয়েছে, 5 21 বেরিয়েছে, আর পিটা 5 7, তাহলে এখানে হবে 5 7
5/7 প্লাস প্লাস হবে কত, ডিটা আছে 5/21, 5/21, এইটা কত হবে 5/7 প্লাস 2d, তাহলে 10/21, এটা কত হবে 5/7 আর এটা হয়ে যাবে 5/7 প্লাস 3d, 3d মানে হচ্ছে 15/3/15/21। তো প্রথমটা কি হয়ে যাবে, প্রথমটা দেখো 21 লসাগু ধরো, এটা 21 লসাগু, 15 প্লাস 5 20/21, বেশ এটা কত হয়ে যাবে 21 লসাগু হলো ধরো 15 প্লাস 10, আর এটা কত হয়ে যাবে 21 লসাগু হবে 15 প্লাস 15, তাহলে এইটা 20/21 হলো, এটা কত হচ্ছে 25/21, এটা কত হয়ে গেল 30/21, ঠিক আছে। তো দেখো এইভাবে আমাদের এই জিনিস নির্ণয়টা করা যাবে, কিভাবে না পি সবসময় কিউ এর থেকে ছোট হবে, হ্যাঁ, তারপর আমরা কি করব, মূলদ সংখ্যা বলেছে তাহলে এনটা 3, এবার হরটা হয়ে যাবে n+1, 4 হয়ে যাবে হরটা, এরপরে বিয়োগ গেল না 20, এইটা হয়ে গেল 84, তার মানে হচ্ছে 5/21, এই ডিটা বার করে নেওয়ার পর আমরা এগিয়ে গেলাম, তাহলে 5/21 হলো, তারপরে একটা 2d, তাহলে 10/21 হলো, তারপরে 3d, 25/21, এগুলো একটাও কাটাকাটি যাবে না, শুধু এইটা কাটাকাটি যেতে পারে, এইটা কত হয়ে যাবে 3/7/21, এই 3×10=30, 3×10=30, 3/7। তাহলে আমরা বুঝতেই পারলাম যে কিভাবে মূলদ সংখ্যাগুলোকে পুট করতে হয়, ঠিক আছে, কিভাবে মূলদ সংখ্যাগুলোকে মাঝে পুট করতে হয় এটা আমরা শিখতে পারলাম। দশমিক, অসীম দশমিক এবং আবৃত দশমিক নিয়ে আমরা এখন আলোচনা করছি। তো সসীম দশমিক কিভাবে করব না, সসীম দশমিক করতে গেলে প্রথমে কি করতে হবে, প্রথমে কোনো সংখ্যাকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে সবসময়, কিন্তু তার আগে দেখতে হবে যে ভগ্নাংশটা রয়েছে তার হরের উৎপাদক অর্থাৎ মৌলিক উৎপাদক কি আছে। যদি হরের মৌলিক উৎপাদকটা 2, কেবলমাত্র 2 অথবা 5 থাকে, তখন সসীম দশমিক হবে, তখন আমরা বলবো সসীম দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক। একটা উদাহরণ দেখো, যেমন ধরো আমার আছে এখানে 2 এরকম মনে করো 7/5, এটাকে আমরা সসীম কি করে বলতে পারি না, দেখো এখানে কেবলমাত্র 5 কি আছে মৌলিক উৎপাদক, তো আমি 7কে যখন ভাগ করব, 7কে আমি 5 দ্বারা যখন ভাগটা করব, তখন আমরা কি পাচ্ছি, দেখো কি পেলাম, ভাগশেষ 0, সসীম দশমিক বলবো 2, 5 থাকবে এবং ভাগশেষ এখানে লিখবে এবং ভাগশেষটা 0 হবে, ভাগশেষ 0, ভাগশেষটা কিন্তু 0 হতে হবে। এবার আমরা অসীম দশমিকটা আগে জেনে নেব, তারপর আবৃত্তিতে যাব। তাহলে অসীম দশমিকটা কি,
অসীম দশমিক দেখো, ঠিক আছে, অসীম দশমিক। যখন কোনো ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে পরিণত করার সময় ভাগশেষ শূন্য হবে না, শূন্য হবে না এবং শূন্য হবে না। এবার কি করে বুঝবো, না যদি হরের দুই বা কেবলমাত্র দুই বা 5 মৌলিক উৎপাদক, 2 বা 5 মৌলিক উৎপাদক থাকবে না, অন্য উৎপাদকও থাকবে, অন্য উৎপাদক থাকবে, ঠিক আছে। তাহলে এইটাই আমরা অসীম দশমিক বুঝবো। যদি আমরা ভাগ করে দশমিক করার সময় কি হবে না ভাগশেষ শূন্য হবে না। আর আমরা কিভাবে বুঝতে পারবো না ওই ভগ্নাংশটার হরটা কেবলমাত্র 2, 5 হবে না, অন্য উৎপাদকও থাকবে, ঠিক আছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই অসীম দশমিক থেকে আবৃত দশমিক কি করে বলবো, আবৃত দশমিক বলবো কি করে। তাহলে এবার লিখছি আবৃত দশমিকে যাচ্ছি, দেখো আবৃত দশমিকে কি করব। আবৃত দশমিকে না যখন অসীম দশমিক ভগ্নাংশে যখন অসীম দশমিক ভগ্নাংশে কি দেখতে পাবো না দশমিকের পর দশমিক সংখ্যার পর এক বা একাধিক অঙ্ক বারবার ফিরে আসছে, বারবার রিপিট হচ্ছে আর কি, ফিরে আসছে, বারবার ফিরে আসবে। যেমন ধরো এটাকে কি বলবো 2.3 শেষ নাই, তখন এটাকে আমরা বলবো 2.3 আবৃত দশমিক। এখানে একটা আবৃত দশমিক বা পৌনঃপুনিকের চিহ্ন দিতে হয়, ঠিক আছে। একাধিকও হতে পারে, যেমন ধরো আর একটা উদাহরণ দিচ্ছি 3 দশমিক দেখো 5.7 দিয়ে চলে গেলে এটাকেও আমরা আবৃত দশমিক বলবো। এটাকে কি বলবো 3.5 এই পৌনঃপুনিক দিলাম, এইভাবে আমাদের বুঝতে হবে। তো আবৃত দশমিকের আবার দুটো ভাগ আছে, কি একটা এই ভাগগুলো হচ্ছে একটা শুদ্ধ একটা মিশ্র। দেখো শুদ্ধ আবৃত, শুদ্ধ আবৃত কোনটা, এটা হচ্ছে দেখো যদি মনে করো এরকম একটা উদাহরণ দিলাম 5, তাহলে দশমিকের ঠিক পরেই যদি কোনো অঙ্ক আবৃত হয় তখন এটা শুদ্ধ আবৃত হলো। আবার মিশ্র কি করে হতে পারে, মিশ্র আবৃত দেখো কিরম উদাহরণ দিচ্ছি, দেখো 5.7 বা 7.1 এর পরে রিপিট করতে শুরু করলো, 5, 3 এইগুলো রিপিট করতে লাগলো। তাহলে তখন দেখো ঠিক দশমিকের পর শুরু হচ্ছে না,
এগুলোকে মিশ্র বলে। এরকম হতে পারে 3.5 নিয়ে 200 যেটা 53 253 এইটা রিপিট করছে, তখন এইগুলো হয়ে গেল মিশ্র আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।